হ্যাঁ, সৌমিত্র তো সিদ্ধার্থ আমার সামনে বসে আছেন। আচ্ছা সৌমিত্রদা, তুমি তো দীর্ঘদিন সাংবাদিকতা করছো, ডকুমেন্টারি ফিল্মও করেছো। তো তুমি বাংলাদেশের সাথে খুব ঘনিষ্ঠ এবং ঘন ঘন যাতায়াত করো, ফলে অনেক কাছ থেকে বাংলাদেশের মানুষের মধ্যে মেলামেশা করে এবং নানানবিধ উত্থান পতনগুলোর মধ্যে দিয়ে তুমি যাও এবং অনেক বাস্তব জায়গাটা জানতে পারো। তো আমার প্রশ্নটা এটা, যে এই যে বিএনপি সরকার এলো, হ্যাঁ, এখন ক্ষমতায়, তাদের সামনে কি রয়েছে, মানে তারা কোন পথে এগোবে, হ্যাঁ, এই বিষয়টা নিয়ে একটু আলোচনা। দেখো, ঘন ঘন যাই এই কথার মধ্যে আমার অনেকে অন্য নানান অর্থ খুঁজে নিতে পারে। সুতরাং বলে রাখা ভালো যে সেটা হচ্ছে এটা ঠিকই যে এই জুলাই অভ্যুত্থানের পরবর্তী যে সময়গুলো আমি বোঝার চেষ্টা করেছি বারবার, যে গিয়ে সেটা হচ্ছে যে সত্যি বাংলাদেশের প্রকৃত চিত্রটা কি বা ছবিটা কি আর কি। আর সরাসরি যদি বলি যে বিএনপি এই যে কয়েকটা দিনের যে শাসন, আমি এটা কখনোই মনে করি না যে বিএনপি কেন কোনো দলের হাতেই একটা জাদুকাঠি থাকবে যে সে রাতারাতি দেশের একেবারে আমূল বদলে দেবে। এবং বিএনপি একটা সেন্ট্রিস্ট বা মধ্যপন্থার দল। আমি এটাও মনে করি না যে সে একেবারে র্যাডিক্যাল কিছু করতে পারবে বা তার খুব যে সক্ষম সেটাও আমার মনে হয় না। কিন্তু এটা ঠিক যে এই কয়েকদিনে বাংলাদেশের মানুষের একটা প্রবণতা হচ্ছে, এটা খুব দুর্ভাগ্যজনক, তারা হয়তো আমার উপরে রেগে গেলেও আমি তাদের ভালোবাসি, তারা জানেন। তো একটা প্রবণতা হচ্ছে সমস্ত ক্ষেত্রেই তারা প্রথমেই রেগে করে তেড়ে আসেন। সমালোচনা করার ক্ষেত্রে আমার মনে হয় যে অন্যান্য সমস্ত দেশকে পেছনে ফেলার ক্ষেত্রে এক নম্বরে বাংলাদেশের জায়গা। ফলে অবধারিতভাবে এর মধ্যেও বিএনপিকে সমালোচনা তারা করছেন। কিন্তু আমাকে যেমন জিজ্ঞেস কেউ করছে, আমি মনে করি যে বিএনপি কতগুলো ইতিবাচক ভূমিকা এর মধ্যে নিয়েছে। যেমন ধরুন, নির্বাচনী প্রতিশ্রুতি এবং বাস্তবে করা কঠিন, তা সত্ত্বেও বিএনপি কিন্তু ইতিমধ্যে ফ্যামিলি কার্ড, যেটা দরিদ্র সীমার নিচে থাকা মানুষের 2,500 টাকা করে মাসে দেওয়ার যে ব্যবস্থা, তারা কিন্তু নির্বাচনের ফল বেরোনোর বা মন্ত্রিসভার শপথ নেওয়ার পরে পরেই এটা গ্রামের দিকে তারা শুরু করে দিয়েছে। তার একটা এফেক্ট কিন্তু পড়তে পড়বেই, সেটা পড়তে শুরু করেছে যদি নাও বলি, পড়বে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে বিএনপি আর একটা বড় কাজ করেছে, সেটা কিন্তু সে একটা বেশ কিছু মানুষের, আমি যদি সংখ্যাটা 12 লক্ষ যদি আমি খুব ভুল না করে থাকি, তার কৃষি ঋণ কিন্তু তারা মকুব করেছে আর কি। যে আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতি অনেক ক্ষেত্রে এখনো কৃষি নির্ভর। ফলে সেক্ষেত্রে নিশ্চয়ই যারা একেবারে পেছনের সারির যে কৃষক, তাদের কিছু হলে উপকার যে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তৃতীয় যেটা করেছে সেটা এক ধরনের মাস্টার স্ট্রোক আমি বলবো, যে বাংলাদেশকে একটা সর্বধর্মের জায়গা বলে তারেক রহমান তার নির্বাচনী প্রতিশ্রুতি ও নির্বাচনী সভায় বারবার দিয়েছেন। অন্যান্য নেতারাও, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বাংলাদেশের বিএনপির মহাসচিব, মন্ত্রী, তারা এবং আরো সবাই প্রায় কম বেশি এটা দিয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই যে এই যে ইমাম মুয়াজ্জিম ভাতা এবং পুরোহিতদের সেবায়িতদের ভাতা, বৌদ্ধ পুরোহিতদের ভান্তেদের ভাতা, খ্রিস্টান পাদ্রীদের ভাতা, এই যে জায়গাটা তারা চালু করছেন, এতে কিন্তু একটা বার্তা পরিষ্কার যে আমরা কোনো নির্দিষ্ট ধর্মের পৃষ্ঠপোষক হচ্ছি না, আমরা সর্বধর্মের প্রতি আমাদের একটা সমান আবেগ বা ভালোবাসা থাকছে। এইটা কিন্তু বিএনপি ইতিমধ্যেই করতে পেরেছে। তাহলে একটা হচ্ছে কৃষি ঋণ, একটা হচ্ছে ফ্যামিলি কার্ড, আর একটা হচ্ছে এই যে সর্বধর্মের লোককে ভাতা দেওয়ার যে জায়গাটা তারা করেছে। আর আমার চোখে যেটা পড়েছে সেটা হচ্ছে যে এর আগেও যখন নির্বাচন হতো, আমি দেখতাম যে বিভিন্ন জায়গায় সে ফেস্টুনে একেবারে বন্যা বয়ে যেত। আপনি যদি এয়ারপোর্ট থেকেও বেরোতেন, উত্তরা পার হতে হতেই আপনি দেখতে পারতেন। আবার যদি আপনি এই পেট্রাপোলের দিকে যেতেন, বেনাপোল পেট্রাপোলের সীমান্ত থেকে যদি আপনি কখনো যেতেন বা হিলিও হয়েও যেতেন, দেখতেন সমস্ত নেতাদের নামে একেবারে, বিশেষ করে শেখ হাসিনা নামে তো একেবারে একটা প্রচারের একটা বিরাট ব্যাপার থাকতো। এইবার কিন্তু আমার তুলনামূলক কিন্তু সেটা অনেক কম লেগেছে। ঢাকাতে অনেক হোর্ডিং দেখেছি, পোস্টার দেখেছি, কিন্তু তাহলেও সেটা কিন্তু খুব দৃষ্টিকটু আমার অন্তত মনে হয়নি। এইটা আমার মনে হচ্ছে কিছু কিছু চেঞ্জ বিএনপি করতে পেরেছে এখনই, এর মধ্যেই আর কি। ভবিষ্যতে তারা যদি এই ধারাবাহিকতাটা রাখে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ। আর একটা যেটা গুরুত্বপূর্ণ, যেটা বলা আমার সবচেয়ে আগে উচিত ছিল, যে ইউনিট সরকারের সময়ও আমি ঢাকায় গেছি, বারবার গেছি,
কিন্তু সেখানে অনেকটা আপনারা এটা জানেন সবসময় যে মব লিঞ্চিং এর একটা মাত্রা ছাড়া মব লিঞ্চিং হচ্ছে, মাত্রা ছাড়া। কিন্তু সেইটা কিন্তু একেবারে অনেকটা, আমি বলবো না যে একটা দুটো ঘটনা যে ঘটছে না সেটা আমি হয়তো বলবো না, কিন্তু আমি মনে করি যে তুলনায় যদি দেখেন সেটা অনেকটাই হয়েছে। আর একটা উল্লেখযোগ্য দিক দেখুন, এই যে ইরানের সাথে যে যুদ্ধ চলছে, ইরানের এই তেল নিয়ে যে সমস্যাটা জটিল হয়েছে, গোটা পৃথিবীতেই কিন্তু বিভিন্ন দেশ কিন্তু দাম বাড়াতে বাধ্য হচ্ছে, যেহেতু তেল সংকটে পড়েছে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ বাহিনী যেভাবে ইরানকে ঘিরে ধরেছে, ইরানকে আক্রমণ করছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু দেখুন এখনো পর্যন্ত এই ঈদের ঠিক সময়ও কিন্তু বাংলাদেশ সরকার কিন্তু এখনো দাম বাড়ায়নি। শুধু আমার মনে হয় যে অবস্থায় ছিল তার তুলনায়, এবং রেমিটেন্স বেড়েছে আরও। ধরুন বলতে বলতে অনেক কথা মনে পড়ে যায়, সেটা হচ্ছে রেমিটেন্স যদি আপনি গত বছর দেখেন আর এই বছর এখন দেখেন, তাহলে কিন্তু দেখবেন যে বাংলাদেশের রেমিটেন্সের হারও কিন্তু বেড়েছে। সব মিলিয়ে আমার কিন্তু মনে হয়, আমি তো গ্রামের দিকে গেছি, আমি ঠাকুরগাঁয়ে গেছি, ঠাকুরগাঁয়ে একেবারে গ্রামের দিকে গেছি আমি, হ্যাঁ আমি পঞ্চগড়ের দিকে গেছি, গ্রামে গেছি আর কি। গ্রামে আপনি বিশ্বাস করুন, এবং বিএনপির এবার সাফল্যের সবচেয়ে বড় দিক হচ্ছে তারা কিন্তু সংখ্যালঘু হিন্দুদের ব্যাপক ভোট পেয়েছে, ব্যাপক। হ্যাঁ, বাংলাদেশের ইতিহাসে এটা একটা বিরাট ইতিবাচক বা গুরুত্বপূর্ণ বিএনপির পক্ষে। এবং আমি অনেক হিন্দু মহল্লায় গেছি, হিন্দু পাড়াতে গেছি, আমি কোনো পরিচয় না দিয়ে কলকাতা থেকে এসেছি কি ভারত থেকে এসেছি সেসব না বলেও আমি জানার চেষ্টা করেছি। কিন্তু তারা কিন্তু সত্যিকারের স্বতঃস্ফূর্তভাবে তারা বলেছেন যে না, এইবার অন্তত নানানভাবে আমরা চেয়েছিলাম যে বিএনপি যাতে ক্ষমতায় আসে, অন্তত একটা ধর্মনিরপেক্ষ শক্তি ক্ষমতায় না আসলে বাংলাদেশে এতক্ষণেই আপনারা দেখতেন আশু বিপর্যয় ঘটে যেত। 21শে ফেব্রুয়ারি বলুন, বইমেলা বলুন, অন্যান্য কিছু কিন্তু এর মধ্যেই ঘটে গেছে। তার সাফল্য আছে, তার কিছু ব্যর্থতাও আছে, ইতিবাচক আছে, নেতিবাচক দিক আছে। কিন্তু তা হলেও আমি বলবো যে আপনারা এখানে অনেক ভারতে বসে কেউ কল্পনাও করতে পারবেন না যে ওইখানে পরিস্থিতিটা এমন একটা উদ্বেগজনক হচ্ছিল যে সেইটা কিন্তু বিএনপি ক্ষমতা আসার পর অনেকভাবে মানুষ কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।